ভারতীয় ক্রিকেটে এতদিন ধরে একটা ধারা প্রচলিত ছিল। মাঠের ক্রিকেট সম্পর্কিত সবচেয়ে ক্ষমতাধর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিটা কারা হতো জানেন? ভারতের অধিনায়ক, ভারতের ক্যাপ্টেনরা। মানে আবারও বলছি, আমি মাঠের ক্রিকেট সম্পর্কিত, মানে ওই জায়গায় যতই আর কি হেড কোচ থাকুক বা অন্যান্য কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ, কিংবা সিলেকশন প্যানেল, কিংবা আর কি বোর্ডের প্রভাবশালী কর্মকর্তা যারাই থেকে থাকুক না কেন, মাঠের ক্রিকেট সম্পর্কিত মানে বেশিরভাগ ডিসিশনই নেওয়া হতো ওই জায়গায় ভারতের ক্যাপ্টেনের আর কি মতামতের উপর ভিত্তি করে। তার চাওয়া পাওয়াটাই আর কি দিন শেষে সব থেকে বেশি প্রাধান্য পেত। এইটা আপনি খেয়াল করে দেখবেন, ওই কপিল দেবের আমল থেকে শুরু করে তারপর আজহার উদ্দিন, সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, ইভেন রোহিত শর্মার টেনিওরটাতেও আর কি এটাই বজায় ছিল। যতদিন পর্যন্ত রাহুল দ্রাবিড় আর কি ভারতের হেড কোচ ছিলেন, ততদিন পর্যন্ত এই ব্যাপারটাই মানে মাঠের ক্রিকেটে আর কি দেখা গেছে। কিন্তু এই চিত্রটা বদলাতে শুরু করলো যখন গৌতম গম্ভীর ভারতের হেড কোচ হয়ে আসলেন। এখন মানে চিত্রটা অনেকটাই আর কি উলটপুরাণ হয়ে গেছে। এখন মানে ক্যাপ্টেনকে ছাড়িয়ে মাঠের ক্রিকেট সম্পর্কিত সব ডিসিশন নেওয়ার এই জায়গায় আর কি মানে মূল মাস্টার মাইন্ড হয়ে গেছেন ভারতের হেড কোচ এই গৌতম গম্ভীর। মানে তিনি ওই জায়গায় মানে তার মতো করে পুরো দলটাকে চালাতে চান, মানে তার কথাই যেন শেষ কথা হয় এইরকম একটা মেন্টালিটি নিয়ে তিনি কোচিং করান ভারতকে। ইভেন তিনি যে এইরকমই মাইন্ডসেটের লোক সেটা কিন্তু মানে তাকে যারা চেনেন বা তাকে যারা দীর্ঘদিন ধরে দেখে এসছেন বা ফলো করেছেন, মোটামুটি আমরা কিন্তু বিষয়টা সবাই জানি। তো এই জায়গায় ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা ভুল হয়েছিল বলে আমি মনে করি। ভারতীয় ক্রিকেট বোর্ড গম্ভীরকে কখন মানে হেড কোচ হিসেবে অ্যাপয়েন্ট করেছিল জানেন? ওই গত বছর কেকেআর যখন ওই আইপিএল ট্রফি জিতলো, মানে প্রায় 10 বছর পর কলকাতা নাইট রাইডার্সকে গৌতম গম্ভীর যখন অ্যাজ আ মেন্টর কেকেআরকে মানে তৃতীয়বারের জন্য শিরোপা এনে দিলেন, মানে তখন কিন্তু গৌতম গম্ভীর কেকেআরের হেড কোচও ছিলেন না, তিনি কিন্তু মেন্টর হিসেবে ওই জায়গায় তার কার্যকরী ভূমিকাটা পালন করেছেন। তার ওই জায়গায় মানে তিনি যে রোলটা প্লে করেছেন সেটা যথেষ্ট প্রশংসিত হয়েছিল। তার ক্রিকেট মস্তিষ্ক ওই জায়গায় যে অনেক তুখর, অনেকের থেকে অনেক শার্প, সেটা কিন্তু ওই মঞ্চেই তিনি প্রমাণ করে দিয়েছিলেন। শুধুই একটা মরশুমে না, তার আগেও মানে ওই 2 বছর লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে কাজ করেও গৌতম গম্ভীর কিন্তু যথেষ্ট সফল হয়েছিলেন। তো এই আর কি সব কিছু বিচার বিবেচনা করে তৎকালীন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ তখন তিনি একটা ডিসিশন নিয়েছিলেন ওই আইপিএল এর শেষে। মানে রাহুল দ্রাবিড় তখন আর কি ভারতের হেড কোচ ছিলেন, তার ওই মানে 10-15 দিন পরেই আর কি ভারতের ওই টি-20 বিশ্বকাপের মিশন ছিল। তো মানে টি-20 বিশ্বকাপ পর্যন্তই রাহুল দ্রাবিড়ের সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তিটা ছিল। তো তারপর রাহুল দ্রাবিড় নিজেও আর আগ্রহী ছিলেন না চুক্তি বাড়ানোর জন্য, তো ওই জায়গায় রাহুল দ্রাবিড়ের যে বিদায়টা হচ্ছে সেটা কিন্তু নিশ্চিত ছিল। তো এই জায়গায় মানে একজন নতুন তো হেড কোচ লাগবে। তো ওই জায়গায় জায়েশা একটা ডিসিশন নিয়েছিলেন যে গৌতম গম্ভীর যখন এত সাফল্য পেয়েছেন আইপিএল এর মঞ্চে, তো তখন ওই জায়গায় ভারতের হেড কোচ হিসেবে তাকে কিন্তু দায়িত্বটা দেওয়া যেতেই পারে। তো ওই জায়গায় যখন গৌতম গম্ভীর ভারতের হেড কোচ হলেন, তখন তিনি আবার উল্টে ভারতীয় ক্রিকেট বোর্ডকে কিছু শর্ত চাপিয়ে দিয়েছিলেন। মানে কি অবাক করার বিষয় দেখুন, মানে গৌতম গম্ভীর যেখানে বিসিসিআই মানে তিনি একজন এমপ্লয়, মানে তিনি ওই জায়গায় আর কি বিসিসিআই দেওয়া শর্ত মানবেন, উল্টে কিনা মানে গৌতম গম্ভীর যে শর্ত দিয়েছেন সেটা কিনা বিসিসিআই ওই জায়গায় মেনে নিতে বাধ্য হয়েছে। মানে অন্যান্য টাকা পয়সা সংক্রান্ত বা আর কি অন্যান্য তিনি যা ফ্যাসিলিটিস পাবেন, এইগুলো মাঠের ক্রিকেটে খুব একটা প্রভাব না ফেললেও তিনি ওই জায়গায় যে একটা শর্ত দিয়েছিলেন, মানে দল সিলেকশনের সময় যখন আর কি টিম নির্বাচন হবে সেটা আর কি মানে যে কোনো সিরিজে কিংবা আর কি বিদেশ ট্যুরে, তখন গৌতম গম্ভীর সিলেকশন প্যানেলের যখন দল নির্বাচন হবে বা ওই মিটিংয়ে দল নির্বাচনী মিটিংয়ে তিনি উপস্থিত থাকবেন, মানে অ্যালংসাইড উইথ ক্যাপ্টেন। এই ডিসিশনটাই আমার মনে হয় গৌতম গম্ভীরকে আরও বেশি প্রভাবশালী করে তুলেছে এই ভারতের এই ওভারঅল আর কি ক্রিকেট এরিনাতে। মানে এতদিন পর্যন্ত মানে এইটাই আর কি মানে নিয়ম ছিল, মানে দল যখন নির্বাচন হবে যে কোনো সিরিজের জন্য, সিলেকশন প্যানেলের সাথে একমাত্র ক্যাপ্টেনই ওই জায়গায় উপস্থিত থাকতে পারবেন। ক্যাপ্টেন তার মতামতটা মানে ওই জায়গায় প্রেরণ করবেন তাদেরকে। এবার সিলেকশন প্যানেলের সাথে তাদের মানে বোঝাপড়াতে ওই জায়গায় মানে দল নির্বাচন হবে, কোন কোন প্লেয়ারকে ওই সিরিজে রাখা হবে, এই সংক্রান্ত আর কি মানে যাবতীয় বিষয় ওই জায়গায় নির্ধারণ হতো। ক্যাপ্টেনের সাথে বড়জোর সহ অধিনায়ক মানে যিনি টিমের ভাইস ক্যাপ্টেন তিনি মানে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে আর কি থাকতে পারেন। ব্যাস এতটুকুর বেশি আর কাউকে অ্যালাউ করা হতো না। সেটা আপনি রাহুল দ্রাবিড়ের সময় বলুন কিংবা রবি শাস্ত্রীর সময় বলুন, তার আগে অনিল কুম্বলের আমলে বলুন, মানে কারোর কাছে কিন্তু এই ক্ষমতাটা ছিল না যে মানে টিম সিলেকশনের সময় মানে ওই মানে টিম সিলেকশনের মিটিংয়ে মানে হেড কোচ আর কি উপস্থিত থাকবেন। কিন্তু এই জায়গায় গৌতম গম্ভীর যে শর্তটা চাপিয়ে দিয়েছিল বিসিসিআইকে, আর বিসিসিআই মানে তৎকালীন যারা আর কি বোর্ডে মানে ডিরেক্টর ছিলেন, তারা কিন্তু গৌতম গম্ভীরের এই শর্তটা মেনে নিয়েছিলেন। তো এই জায়গায় এখন দেখা যাচ্ছে গৌতম গম্ভীর প্রত্যেকটা সিরিজে কিংবা ট্যুরের টিম সিলেকশনের সময় তিনি আর কি ওই মিটিংয়ে উপস্থিত থেকে ওইখানে আর কি বলতে গেলে তিনি প্রভাবটা খাটান, নিজের পছন্দ মতো আর কি দল গড়েন। মানে ক্যাপ্টেন বা আর কি ভাইস ক্যাপ্টেনের মানে মতামতটাকে তিনি খুব একটা হয়তো আমলে নেন না, বা গৌতম গম্ভীরের যা ওভারঅল আর কি যা নেচার বা তার যা ক্যারেক্টার বা তার যার মানে দাপট ওই জায়গায়, মানে ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেনরাও হয়তো তাদের মতামতটা মানে স্বাচ্ছন্দ্যে হয়তো প্রেরণ করতে পারেন না, বা তার মতো করে আর কি ঠিকঠাকভাবে মানে কথা বলতে পারেন না বলেই আমার মনে হয়।
রোহিত শর্মা হয়তো তার মতো করে কথা বলতেন, কারণ রোহিত শর্মা অনেক সিনিয়র প্লেয়ার, কিন্তু মানে এই যে নতুন যারা ক্যাপ্টেন হয়ে আসবেন, বা ইভেন সূর্য কুমার যাদব যিনি ভারতের টি-20 ক্যাপ্টেন হয়েছেন ওই গত বছর টি-20 বিশ্বকাপ জেতার পর থেকে, যখন সিনিয়ররা অবসর নিয়ে নিলেন, ওই জায়গায় বলতে গেলে গৌতম গম্ভীর পুরোটাই আর কি তার মতো করে আর কি চালান। মানে গম্ভীরের মানে ঊর্ধ্বে কেউ কথা বলার সাহসী পান না। ওই পার্টিকুলার ক্ষেত্রেই আমি মনে করি তিনি মানে এই যে আমি বললাম এতদিন ধরে ভারতীয় ক্রিকেটে যে ধারাটা প্রচলিত ছিল, মাঠের ক্রিকেটের সমস্ত আর কি ডিসিশনের ক্ষেত্রে মানে সবচেয়ে আর কি ক্ষমতাধর ছিলেন, যে যেখানে ভারতের ক্যাপ্টেনরা, সেইটাকে আর কি ছাপিয়ে এখন গৌতম গম্ভীর অ্যাজ আ হেড কোচ তিনি হয়ে গেছেন আর কি সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, সেটা আর কি মাঠের ক্রিকেটের সমস্ত ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও। বলতে গেলে তিনি কিন্তু অলিখিতভাবে জাস্ট এক নায়ক হয়ে উঠেছেন ভারতের এই ওভারঅল মানে ক্রিকেট আঙ্গিনাতে। আমি মনে করি বিসিসিআই চাইলেই কিন্তু তার এই ক্ষমতায় লাগাম টানতে পারে বা একটু রাশ টানতে পারে। তাহলে এই যে তিনি মানে এরকম বারবার করে ভেতর থেকে কলকাঠি নেড়ে মানে সিনিয়র ক্রিকেটারদের অবসরে যেতে বাধ্য করছেন, এই যে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি ছাড়ার জন্য যে সিলেকশন প্যানেলকে মানে অজিত আগারকারকে বারবার যে চাপ দিচ্ছিলেন তিনি, মানে অজিত আগারকারের চাপের কারণেই রোহিত শর্মা ক্যাপ্টেন্সিটা প্রথমে ছেড়েছিলেন, আর তারপর যখন তিনি দেখলেন যে তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন যখন, আর মানে তার সাম্প্রতিক সময়ে যা ব্যাটিং ফর্মের অবস্থা, তাতে টেস্ট ক্রিকেটে তিনি একাদশেই হয়তো জায়গা পাবেন না। ওই কারণেই মূলত তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তটা গ্রহণ করলেন। আর তার পথ ধরেই বিরাট কোহলিও ওই একই রকম আর কি পন্থা অনুসরণ করলেন। বিরাট কোহলি তো চাইলেই ডেফিনেটলি আরও 2টা বছর খেলে দিতেই পারতেন অনায়াসে, কিন্তু বিরাট কোহলি যখন দেখলেন যে মানে রোহিত শর্মার রবিচন্দ্রন আশ্বিনের মতো তার পরিণতি হতে পারে যদি ইংল্যান্ড সফরে তিনি রান না পান, তো সব কিছু বিচার বিবেচনা করে বিরাট কোহলি মান সম্মান থাকতে থাকতে তিনি অবসরটা স্বেচ্ছায় নিয়ে নিলেন। মানে বিরাট কোহলির জন্য দরজাটা বন্ধ হওয়ার আগে বিরাট কোহলি উল্টেই নিজে আর কি ভারতের সিলেকশন প্যানেল আর কোচ গৌতম গম্ভীরের মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছেন বলতে হবে। মানে এই জায়গায় তিনি অবসরটা নিয়ে এক প্রকার উচিত জবাব দিয়েছেন বলে আমি মনে করি। তো হোয়াট এভার ইট ইস, আমি যেটা বলছিলাম যে গৌতম গম্ভীরের এই যে ক্ষমতা, এই যে তার একনায়কতন্ত্র মানে এখন যে ভারতীয় ক্রিকেটে তিনি চালাচ্ছেন, এইটাতে লাগাম টানতে পারে বিসিসিআই ওই যে দল নির্বাচনের সময়। ওই পার্টিকুলার জায়গাটায় যদি গৌতম গম্ভীরকে আর কি অ্যালাউ না করে বিসিসিআই, তাহলে কিন্তু সিলেকশন প্যানেলও আর কি নিজেদের ইচ্ছা মতো আর কি বা নিজেদের পছন্দ মতো তারা দল দিতে পারবে। সিলেক্টরদের কাজই তো সেটা, মানে তারা নিজেদের মতো করেই তো আর কি দলটা করবেন। মানে তাদের ওই জায়গায় তো আর কি পয়সা দিয়ে বেতন দিয়ে তো এই কারণেই রাখা হয়েছে। তাদের মূল কাজটাই তো হচ্ছে যোগ্য প্লেয়ারদের মানে সঠিক সময় সঠিক সিরিজে আর কি সুযোগ দেওয়া। তো এবার গৌতম গম্ভীর যদি সব জায়গাতেই এসে আর কি মাতব্বরি করেন, সব জায়গাতেই যদি তিনি তার নাকটা গলিয়ে দেন, তাহলে তো ক্যাপ্টেন থেকে শুরু করে ভাইস ক্যাপ্টেন বা সিলেকশন প্যানেলের হেড যারা রয়েছেন, তারা কেউই তো ওই জায়গায় নিজেদের মানে স্বাচ্ছন্দ্য মতো কাজটা করতে পারবেন না। আমি মনে করি অন্যান্য যা ফেসিলিটিস মানে মাঠের বাইরে যার গম্ভীরের সাথে চুক্তি হয়েছে, সেগুলো তো আর কি মাঠের ক্রিকেটে কোনো প্রভাব না ফেললেও এই পার্টিকুলার জায়গাটায় এই দল নির্বাচনের সময় গৌতম গম্ভীরের উপস্থিতি যেটা রয়েছে, মানে যেটাতে আর কি বিসিসিআই তার দেওয়া শর্তটা আর কি মেনে নিয়েছিল, মানে যে পার্টিকুলার জায়গাটায় এর আগে ভারতের কোনো কোচকে আর কি অ্যালাউ করা হতো না, সেটা দেশি কোচ হোক কিংবা বিদেশি কোচ হোক, মানে এই জায়গাটায় যদি বিসিসিআই লাগাম টেনে ধরতে পারে গৌতম গম্ভীরকে যদি তারা এই জায়গায় আর কি অ্যালাউ না করে দল নির্বাচনের সময়, তাহলে আমি মনে করি গম্ভীরের এই যে একনায়কতন্ত্র হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেটে, এটা কিছুটা হলেও আর কি মানে রাশটা আলগা হতে পারে বা কিছুটা হলেও বিসিসিআই তার ক্ষমতায় লাগামটা টেনে ধরতে পারে। তাহলেই এইভাবে কিন্তু সিনিয়র ক্রিকেটারদের মানে হঠাৎ করে আর কি কিন্তু অবসর নিতে হবে না, তাও আবার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে কোনো ফেয়ারওয়েল ম্যাচ না খেলে, যেটা তারা প্রবলভাবে কিন্তু ডিজার্ভ করতেন। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।